সালটা 1998 কি 99, রাজস্থানের এক গ্রাম, এবং সেই গ্রামে একটা পেশেন্ট, তার বারবার বাথরুম হচ্ছে এবং সেটা কেন হচ্ছে কেউ বুঝতে পারছে না। তার ফ্যামিলি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার অনেকগুলো পেশেন্ট দেখছে, দেখার পর তার একটা নাম আসবে, তার নাম ডাকের ডাক্তার। ডাক্তার তাকে দেখে বলে যে আপনার কিডনির একটা ভীষণভাবে প্রবলেম আছে, আপনাকে অপারেশন করতে হবে এবং এই অপারেশন হলে আপনি ঠিক হয়ে যাবেন। এরপর সেই ডাক্তার একটা প্রাইভেট চেম্বারে তার অপারেশন করে এবং এই অপারেশনের পর সেই রুগী যখন বাড়ি যায়, ঠিক 1 মাস পর সেই রোগীর মৃত্যু হয়। কিন্তু এখানে ডাক্তারকে কেউ কোশ্চেন করেনি, তার কারণ ডাক্তার অনেক আগেই বলে দিয়েছিল যে এই রোগীর অবস্থা খুব একটা ভালো না, এই রোগীর সুগার আছে, আরও নানানবিধ প্রবলেম আছে, তার জন্য তার কিডনিটা নিয়ার অ্যাবাউট খারাপ হয়ে গেছে। ডাক্তার যতটা পারবে চেষ্টা করে যদি হয় তো ভালো, না হলে এটাই মেনে নিতে হবে যে সেই রোগীর বাঁচার কোনো চান্স ছিল না, তাই বাঁচেনি। 1998-99 সালে এই ঘটনাটা স্পেসিফিকভাবে আমি যখন বললাম, ঠিক সেই সময় ওই ডাক্তারের কাছে আরও অনেক পেশেন্ট আসে, তাদেরও কম বেশি এইভাবে মৃত্যু হয়েছে, অথবা সেই ডাক্তারকে দেখানোর পর সেই ডাক্তার তাদেরকে অপারেশন করার পর সেই রোগীরা অদ্ভুতভাবে অসুস্থ হয়ে গেছে। তারা বেঁচে তো ছিল, কিন্তু তাদের বেঁচে থাকাটা আর না বেঁচে থাকাটা একই যেন হয়ে গেছিল। তারা সবসময় দুর্বল থাকতো, তাদের কোনো প্রবলেম হতো। ঠিক এই সময় এক পেশেন্ট আর একটা ডাক্তারের কাছে যায়, গিয়ে পুরো ব্যাপারটা বলে যে আমি একটা ডাক্তারকে দেখিয়েছি, সেই ডাক্তার আমার ট্রিটমেন্ট করার পর আমি আগে যতটা অসুস্থ ছিলাম তার থেকে আরও বেশি অসুস্থ কিন্তু আমি হয়ে গেছি। কেন? এবার সেই ডাক্তার অনেকগুলো জিনিস ডায়াগনোস করার জন্য ব্লাড টেস্ট, নানান রকম জিনিস সাজেস্ট করে, এবং সেই ব্লাড টেস্ট এবং বাদবাকি শরীরের অন্যান্য সব রিপোর্ট দেখার পর সেই ডাক্তার রীতিমতন চমকে যায়। সে বুঝতে পারে যে তার সামনে যে পেশেন্ট বসে আছে সে এমন একটা ফাঁদে পড়েছিল যেখানে তার প্রাণ যেতে পারত, কিন্তু সেই প্রাণ যায়নি, তার বদলে গেছে তার কিডনি, এবং তার আয়ু আস্তে আস্তে শেষের দিকেই যাচ্ছে। আজকের যে ঘটনা, সেই ঘটনা ভেরি ইন্টারেস্টিং। আজকের ঘটনার স্টার্টিংটা হয় 1984 সালে। 1984 সালে 26 বছর বয়সী এক তরতাজা যুবক বিহারে এক আয়ুর্বেদিক মেডিসিন কলেজ থেকে ডাক্তারি পাশ করে, এবং সেই ডাক্তারি পাশ করার পর সে তার বাড়ির পাশে, মানে বিহারে যেখানে তার বাড়ি ছিল তার আশেপাশেই একটা চেম্বার খুলে বসে। কিন্তু সেইখানে আরও অনেক আয়ুর্বেদিক ডাক্তার আগে থেকেই তারা প্র্যাকটিস করছিল, তো সেই কারণে তার চেম্বারটা খুব একটা ভালো চলছিল না। এবার সেই সময় বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ড চলতো, সেটা হচ্ছে যে কোনো ডাক্তার যদি তার নিজের রাজ্যে সাকসেস না পায়, তারা মেনলি হয় উত্তরপ্রদেশ, নয়তো সাউথ অফ ইন্ডিয়া অথবা রাজস্থানে গিয়ে চিকিৎসা করত। ওইখানে ডাক্তারের খুব অভাব ছিল, এবং আমি সালটা কিন্তু 1984 কথা বলছি। সেই সময় ভারতের যে হসপিটালের ব্যবস্থা, ভারতের যে মেডিকেল কন্ডিশন ছিল, সেগুলো খুব একটা ভালো ছিল না। বড় তেমন কোনো হসপিটাল সেই সময় ছিল না। তখন গ্রামের বেশিরভাগ মানুষ এই হাতুড়ে ডাক্তার অথবা আয়ুর্বেদিক ডাক্তার এদের উপর ডিপেন্ড করে থাকতো। তখন এমবিবিএস ডাক্তার ভারতে খুব একটা ছিল না। ইভেন বাইরের দেশ থেকে আমাদের দেশে যে এখন ট্রিটমেন্ট নিতে আসে, তখন কিন্তু সেই কালচারটাও ছিল না। তো এই অবস্থায় এই ডাক্তার রীতিমতন সে সমস্ত তার ব্যাগপত্র গুটিয়ে সে চলে যায় রাজস্থানে সে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকে। কিন্তু সেই যে প্র্যাকটিসটা সে করছে, সেই যে জিনিসটা আইডিয়া করেছিল যে তার চেম্বারে প্রচুর পেশেন্ট আসবে, তাদেরকে দেখে সে বড়লোক হয়ে যাবে, তার ফ্যামিলিকে সে ভালো করে ম্যানেজ করবে, এই জিনিসটা হচ্ছিল না। বিহার থেকে সে তো বেশি ইনকাম করছিল এখানে, কিন্তু তার ইনকাম অতটাও ছিল না যেটাতে সে সন্তুষ্ট হবে। তো এইবার সে ভাবে যে এই ডাক্তারির পাশাপাশি আর কি করা যেতে পারে। তো সে ডিসাইড করে যে আমি একটা গ্যাস এজেন্সি নেব। এখন ঘরে ঘরে গ্যাস আছে, এই জিনিসটা খুব নর্মাল। ফোন করলেই
একদিনের মধ্যে গ্যাস আমাদের বাড়িতে পৌঁছে দেয় গ্যাস ডিলাররা। কিন্তু সেই সময় ভারতে গ্যাসের প্রচলন আসেনি, সবে সবে শুরু হয়েছে। যেমন একটা সময় ভারতে যখন মোবাইল সবে এসেছে, তখন সিম রিচার্জ, মোবাইল খারাপ হয়ে গেলে কিছু একটা ঠিক করা, ব্যাটারির দোকান, চার্জারের দোকান, হেডফোনের দোকান, রমরমা ব্যবসা চলছিল না? তো 1984, 85, 90 এই সাল নাগাদ তখন গ্যাস এজেন্সির এক ব্যবসা একটা ভীষণ লাভবান ব্যবসা ছিল। সেই মোতাবেক এই ডাক্তারও একটা গ্যাস এজেন্সি খুলবে, এবং সেই গ্যাস এজেন্সি খোলার জন্য সে যে গ্যাস ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছে যায়। এবার তাদের কাছে গিয়ে পুরো জিনিসটা শোনে, এবং সেই সময় 1994-95 কথা বলছি, 11 লাখ টাকা সেই গ্যাস ডিলারকে দেওয়া হয় গ্যাস এজেন্সি খোলার জন্য। এবার 3-4 মাস হয়ে যায়, এই গ্যাস এজেন্সি ওপেন হবে, এই জিনিসটা লাগবে, সেই দিকে তার যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে একটা ঘর, কোথায় গ্যাসের যে ড্রামগুলো থাকবে সেগুলোকে মজুত করব, এই প্রত্যেকটা জিনিস করার জন্য আরও 5-6 লাখ টাকা ইনভেস্ট করে। তার টোটাল ইনভেস্ট নিয়ার অ্যাবাউট 16 থেকে 17 লাখ টাকা হয়ে গেছে। এইদিকে তার বিয়েও হয়ে গেছে, তার একটা বাচ্চাও হয়ে গেছে। তাদের অবস্থাও খুব একটা ভালো না, তারা রাজস্থানে তার সাথেই থাকে, কিন্তু ফ্যামিলিতে অর্থনৈতিক অবস্থা এই গ্যাস এজেন্সি নেওয়ার জন্য বেশ ডাউনে চলে গেছে। ছেলের পড়াশোনার ফিস, ওয়াইফের নানান ডিমান্ড, সেই সমস্ত ফুলফিল করতে করতে এই ডাক্তার রীতিমতন বিরক্ত হয়ে গেছে। এবং এর মাঝেই তার যোগাযোগ হয় আরও একজন ব্যক্তির সাথে। সেই ব্যক্তিও তার মতন একটা গ্যাস এজেন্সি নেওয়ার জন্য সেই সেম গ্যাস ডিলারকে নিয়ার অ্যাবাউট 15 লাখ টাকা দিয়েছিল। এইবার সেই ব্যক্তি এই ডাক্তারবাবুকে বলে যে, ডাক্তারবাবু, ওই গ্যাস ডিলার আমাদের পুরো টাকা নিয়ে পালিয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার এই ডাক্তারবাবু, যার নাম হচ্ছে দেবেন্দ্র শর্মা, সেই দেবেন্দ্র শর্মা সেই লোকের সাথে সেই গ্যাস ডিলারের ওখানে যায়, গিয়ে দেখে যে দরজা, দোকান, ঘর যা ছিল সমস্ত কিছু বন্ধ করে সে বা তারা চলে গেছে। পুলিশে গিয়ে কমপ্লেন করে, তারা বারবার পুলিশ স্টেশনেও যায়, পুলিশ একটা কমপ্লেন তো রেজিস্টার করে, কিন্তু কোনোভাবেই তাতে ভালো করে কোনো ইনভেস্টিগেশনই করেনি। এবার দেবেন্দ্র শর্মা তার ডাক্তারি ঠিকঠাক করে চলছে না, এইদিকে এতগুলো টাকা লস গেছে। এবার সে ম্যানেজ করবে কী করে তার সংসার, এটাই তার মাথায় একটা বড় চাপ চলে আসে। এবং এই মোমেন্টেই একটা ডাক্তার কোথাও না কোথাও তার ব্রেনের মধ্যে যে একটা নেগেটিভ এনার্জি আছে সেটাকে বার করে, এবং এরপর আসল খেলাটা শুরু হয়। এবং সেই খেলাতে প্রায় 100 জনের প্রাণ যেতে চলেছিল। এই দেবেন্দ্র শর্মার সর্বস্ব যখন একটা গ্যাস ডিলার লুট করে চলে যায়, যখন তার কাছে আর হাতে আর কোনো পয়সা কড়ি নেই, যখন তার সংসার চালানোই বড় একটা কঠিন ব্যাপার হয়ে গেছে, সেই মুহূর্তে দেবেন্দ্র শর্মা ভাবে আমি একটা গ্যাস এজেন্সি খুলতে গিয়ে ঠকেছি, ঠিক সেই রকম জিনিসটাই আমি অন্যের সাথে কি করতে পারি, সেই জিনিসটা সে ভাবতে থাকে। কিন্তু ভেবে ভাবে যে এইভাবে করলে পুলিশ হয়তো আমাকে একদিন না একদিন ধরে ফেলবে, এবং লোকাল এরিয়াতে মানুষ আমাকে চেনে, তার থেকে আমি গ্যাস ডেলিভারি দেব মানুষের বাড়ি বাড়ি, এই রকম একটা এজেন্সি খুলি। কিন্তু গ্যাসটা আসবে কোথা থেকে? তার কাছে তো সেই এনাফ পয়সাও নেই যে গ্যাস ডিলারের কাছ থেকে গ্যাস কিনে এনে মানুষের বাড়ি বাড়ি সাপ্লাই করবে। তো সেই কারণে সে কিছু মানুষের সাথে পরিচয় করে, সেই মানুষগুলো যেখানে সে প্র্যাকটিস করছিল তার আশেপাশেই থাকতো, এবং তাদের সাথে একটা মাস্টার প্ল্যান বানায়। সেটা হচ্ছে ওই রাজস্থান এবং উত্তরপ্রদেশের যে বর্ডার আছে, সেই বর্ডারে রাত্রেবেলা যেসব গাড়ি এই গ্যাসের সিলিন্ডারগুলোকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যায়, তাদেরকে লুট করবে, এবং লুট করে সেই সিলিন্ডারগুলো তার এজেন্সির মাধ্যমে সে বেচবে, এবং সেই মোতাবেক সেই কর্মকাণ্ড শুরু করে। এবার পুলিশের কাছে কন্টিনিউয়াস খবর আসতে থাকে যে রাজস্থান আর উত্তরপ্রদেশের বর্ডারে যেসব রাস্তা আছে বা যেসব শহর আছে, সেখানে এরকম ইল্লিগালি গ্যাস বিক্রি হচ্ছে, এবং এই মোতাবেক পুলিশ কিন্তু রাউন্ড আপ করতে থাকে। কিন্তু কোনো মতেই এই ডাক্তার দেবেন্দ্র শর্মাকে তারা ধরতে পারে না। যতবারই ধরতে যায় ততবারই এই দেবেন্দ্র শর্মা কোনো না কোনোভাবে পালিয়ে যায়।
কিন্তু এর মাঝেই আরও একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। অনিল কুমার নামে এক ড্রাইভার, যার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ, সে অনেক দিন ধরে বাড়ি আসেনি। তার সাথে কোনোভাবেই তার ফ্যামিলি যোগাযোগ করতে পারছে না। তো উত্তরপ্রদেশের এক পুলিশ স্টেশনে গিয়ে তার ওয়াইফ কমপ্লেন লিখিয়ে আসে। ঠিক সেইভাবেই রাজীব বলে একজন ড্রাইভার ছিল, সে এই সেম গ্যাস সিলিন্ডার নিয়ে যেত। সেও অনেক দিন ধরেই বাড়িতে আসছে না। তার ওয়াইফ এবং বাবা তারা থানায় গিয়ে কমপ্লেন লেখায়। তো উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, আরও অনেক জায়গার এরকম অনেক ড্রাইভার যারা মেনলি গ্যাসের সিলিন্ডার নিয়ে যেত এক রাজ্য থেকে অন্য রাজ্যে, তারা একের পর এক মিসিং যেতে থাকে। তাদের খোঁজ খবর কেউ পেতে থাকে না এবং পুলিশ এই ব্যাপারে খুব একটা ইনভেস্টিগেশনও করেনি। কেন? ড্রাইভার সে মিসিং গেছে, ওয়াইফদের মোস্ট অফ দ্য টাইম এটাই বোঝানো হতো যে তোমার হাজব্যান্ড তোমাকে হয়তো ভালোবাসে না, তো তোমাকে ছেড়ে হয়তো অন্য কারোর সাথে অন্য কোনো রাজ্যে সংসার পেতেছে, তো তুমি তার কথা ভুলে যাও। তো তারা গরিব মানুষ থাকতো, পড়াশুনোও তেমন জানতো না, তো এই কারণে তারা সমস্ত কিছু ভুলে যেত। কিন্তু মেইন মোদ্দা কথাটাই হচ্ছে এইটা যে এই যে ড্রাইভার যারা গায়েব হচ্ছিল তারা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছিল? তারা যাচ্ছিল কুমিরের পেটে। এবার কুমিরের পেটে তারা কি করে যাচ্ছিল? এই যে দেবেন্দ্র শর্মা এবং তার যে টিম আছে, তারা গ্যাসের সিলিন্ডার লোটার জন্য এই লরিগুলোকে আটকাতো, কিডন্যাপ করতো। কিডন্যাপ করে এই সিলিন্ডারগুলো প্রথম তো তারা নিয়ে যেত, ড্রাইভারদের ছেড়ে দিত। তো তারপর তারা দেখে যে এই সিলিন্ডারগুলো তারা যে চুরি করে নিয়ে আসছে সেটা পুলিশ জানতে পেরেছে, এবং সেই জানতে পারার কারণটাই হচ্ছে এই লরি ড্রাইভারের মধ্যে কিছু ড্রাইভার গিয়ে থানাতে কমপ্লেন করতো। এবার দেবেন্দ্র শর্মা যেহেতু পড়াশুনো জানা ছিল, সে ভেবেছে যে এই ড্রাইভাররা আমাদের ফেস দেখে ফেলেছে, হয়তো কোনো স্কেচ আর্টিস্ট দিয়ে আমাদের ছবিও একটা আঁকিয়ে নিতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা পুলিশের কাছে ধরা পড়ে যাব। তো এই কারণে এই যে ড্রাইভার আছে তাদেরকে আর বাঁচানো যাবে না। তো এরপর থেকে যতগুলো লুট এই দেবেন্দ্র শর্মা অ্যান্ড তার টিম করে, প্রত্যেকটা লুটেই প্রত্যেকটা ড্রাইভারকে তারা অন দ্য স্পট মেরে ফেলতো, এবং মেরে ফেলার পর আর সমস্ত কিছু লুট করার পর সেটাকে অন্য জায়গায় ডেলিভারি দিয়ে ওই যে ড্রাইভারের বডি আছে সেটাকে একটা গাড়িতে নিয়ে হাজারা বলে একটা ক্যানেল আছে, মানে খাল, সেই খাল থেকে জল নিয়ে চাষবাস হয়। কিন্তু সেই খালে প্রচুর কুমির থাকতো, তো সেই কুমিরকে সেই লাশগুলো দিয়ে দিলে লাশের আর কোনো চিহ্ন পুলিশ কেন পৃথিবীর কোনো কেউ পাবে না, সেটা বুঝতে পেরে বুদ্ধি করে দেবেন্দ্র শর্মা ওই ড্রাইভারদের বডিগুলো নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই ক্যানালে ফেলে দিত। তো এই কারণে পুলিশ কোনো দিন ইচ্ছা করেও যদি খুঁজতো এই ড্রাইভারদের বডি, তারা কিন্তু কোনোদিনও এই দেবেন্দ্র শর্মা পর্যন্ত পৌঁছাতেই পারত না। সমস্ত কিছুই ভালো চলছিল, তার গ্যাস এজেন্সি সেটাও নর্মালভাবে চলছিল, এইদিকে গ্যাসের যে সিলিন্ডার চুরি করা সেটাও ভালোভাবে চলছিল, সে যে ড্রাইভারদের মারছে সেটাও খুব ভালোভাবে চলছিল। তাকে এতদিনে কেউ ধরতে পারেনি, সে একদম কনফিডেন্ট। কিন্তু এই কনফিডেন্সের মাঝে সমস্ত পা পিছলে যায় একটা ঘটনায়। একটা ড্রাইভারকে তারা যখন মারতে যায়, সেই ড্রাইভার কোনো মতে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে পুলিশকে কমপ্লেন করে। পুলিশ স্টেট ওয়াইজ একটা ব্যাপক রেড শুরু করে, এবং সেই রেডের মাধ্যমে পরপর একটা একটা করে লিঙ্ক জুড়তে জুড়তে তারা সোজা এই ডাক্তারবাবুর কাছে পৌঁছায়। পুলিশ যখন তদন্ত করে তখন দেখে অবাক হয় যে একটা ডাক্তার যে পেশেন্ট দেখে, যার একটা গ্যাস এজেন্সি আছে যেটা কিনা একটা ফেক গ্যাস এজেন্সি, সে এইরকমভাবে লুট করে গ্যাস এজেন্সিটা চালাচ্ছিল। কোনো রেজিস্ট্রেশনও ছিল না, কোনো সেফটিও ছিল না, কিন্তু তখনও পুলিশের আইডিয়া নেই যে ওই গাড়ির যে ড্রাইভারগুলো আছে তারা যাচ্ছিল কোথায়। পুলিশের এক একটা থানাতে এক একটা কমপ্লেন ডিফারেন্টভাবে করা হয়েছিল, তো এই কারণে পুলিশ একটা থানার সাথে আর একটা থানার যে কানেকশান আছে সেটাই কখনো করে উঠতে পারেনি। তো পুলিশ ওই সিঙ্গেল কেসে একটা মারপিটের এবং একটা চুরি ডাকাতির কেস করে এই ডাক্তারকে জেলে পাঠিয়ে দেয়। এই ডাক্তার জেলে চলে যায়, এবং জেলে 1 থেকে 1.5 বছর থাকার পর সে বেইলে আউট হয়ে যায়। এবার জেল থেকে বেরোনোর পর সে কি শুধরে যাবে?
আপনার যদি এরকম মনে হয় তাহলে বলবো যে এই ডাক্তারবাবু সেই ডাক্তারবাবু নয় যে শুধরে যাবে। এই ডাক্তারবাবু এবার ড্রাইভারদের ছেড়ে দেয়, তার যে ফেক গ্যাস এজেন্সি আছে সেটাও ছেড়ে দেয়। তো এইবার সে ডিসাইড করে যে আমি ট্যাক্সি ড্রাইভারদের টার্গেট করব, এবং ট্যাক্সি ড্রাইভারদের সেই টার্গেট করার জন্য এই ডাক্তারবাবু একটা সুন্দর প্ল্যান বানায়। সুন্দর প্ল্যানের প্রথম স্টেপ হচ্ছে সে এবং তার যে টিম আছে তারা একটা ট্যাক্সি দিল্লি সাইড থেকে বুক করে সোজা এই রাজস্থান সাইডের জন্য নিয়ে আসবে, এবং সেই রাস্তায় আসার সময় কোনো একটা জঙ্গল টাইপের জায়গা দেখে সোজা সেই ড্রাইভারকে মারবে, সেই ট্যাক্সিটাকে নেবে, তারপর তারা হাজারা কানালে যাবে, সেখানে সেই ড্রাইভারের বডিটা ফেলবে, ফেলার পর তারা সেই ট্যাক্সিটাকে পুরনো একটা ডাম্পিয়ার্ডে নিয়ে যাবে, ট্যাক্সিটার বিভিন্ন অংশ আলাদা করবে এবং সেই আলাদা করে নানান পার্টস ব্ল্যাক মার্কেটে তারা দামে বেচে দেবে। এবং এই জিনিসটা সে যখন করছে তখন তার প্রত্যেকটা গাড়িতে 30 থেকে 40 হাজার টাকা সে লাভ করছে। তো এই রকম যখন চলছে তখন পুলিশের কাছেও খবর যায়, শহরে একাধিক ট্যাক্সি ড্রাইভার তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের ট্যাক্সিও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পুলিশ এই ক্ষেত্রে প্রথম খুব একটা এই জিনিসটাকে না ভ্যালু দিয়ে দেখেনি, কিন্তু একটা ট্যাক্সি ছিল যেটা ছিল ভাড়ার ট্যাক্সি, এবং সেই ভাড়ার ট্যাক্সির ড্রাইভার যখন নিখোঁজ হয় তখন সেই ট্যাক্সির মালিক পুলিশ স্টেশনে যায়, পুলিশকে প্রেশার দেয়, এরপর পুলিশ তদন্ত শুরু করে। এবার পুলিশের খবরের মাধ্যমে পুলিশের কাছে খবর আসতে থাকে যে ব্ল্যাক মার্কেটে ট্যাক্সির অনেক পার্টস অ্যান্ড পত্র বিক্রি হচ্ছে, ট্যাক্সির ইঞ্জিনও বিক্রি হচ্ছে। তো এইবার পুলিশ ডিসাইড করে যে তারা সাদা পোশাকে এই যে পুরনো পার্টসপত্রের ডিলিং হচ্ছে তাতে ইনক্লুড হবে, তারা ক্রেতা সেজে ওই ক্রিমিনালদের ধরবে যারা এই জিনিসটা বিক্রি করছে। পুলিশ সেই মোতাবেক রাউন্ড আপ মেরে সাদা পোশাকে তারা ক্রেতা সাজে, সেজে সেই ক্রিমিনালদের সাথে যোগাযোগ করে বাইং করছে। এবার প্রথমবারে যাদের সাথে বাইং করছে তারাই যে সব সেটা তো জানে পুলিশ না, এর পিছনে আরও অনেক মানুষ আছে, তাদের সবাইকে ধরতে হবে। তো এই কারণে পুলিশ 3 মাস ধরে এই জিনিসটা কন্টিনিউয়াস চালাতে থাকে, তারা টাকা দিচ্ছে এবং কিনছে। এবার হঠাৎই তারা একদিন এই পুরো টিমটাকে ধরে ফেলে, এবং সেই টিমের মেইন লিডার ছিল এক আয়ুর্বেদিক ডক্টর যার নাম হচ্ছে দেবেন্দ্র শর্মা। এবার দেবেন্দ্র শর্মা আগেও ট্রাকের ব্যাপারে অ্যারেস্ট হয়েছে, জেল কেটেছে, কিন্তু এইবার যে সে ট্যাক্সির ব্যাপারে করছিল সেই ব্যাপারে যখন পুলিশ ইন্টারোগেশন করছে তখন পুলিশ রীতিমতন শক হয়ে যাবে। পুলিশের এইবারের যে তদন্ত ছিল সেই তদন্তে পুলিশ এই অ্যাঙ্গেলটাই কভার করছিল যে এই দেবেন্দ্র শর্মা আর কি কুকর্ম সে করেছে। সমস্ত কিছু যখন তদন্ত হচ্ছে, ফেক গ্যাস এজেন্সি, তার সাথে যে গ্যাস এজেন্সির ফ্রড হয়েছে সেটাও পুলিশ জানতে পারলো। এইদিকে যে ট্রাক ড্রাইভার আছে তাদের সাথেও মারপিট করতো, তাদের সিলিন্ডার চুরি করতো, ট্যাক্সি ড্রাইভার তাদের সাথেও মারপিট করতো, তাদের গাড়ি চুরি করতো। কিন্তু এবার পুলিশ না রাজস্থানের নানান শহরে এই দেবেন্দ্র শর্মার ব্যাপারে বলে, উত্তরপ্রদেশের নানান পুলিশ স্টেশনে এই দেবেন্দ্র শর্মার ব্যাপারে ছবি এবং আরও কিছু পাঠিয়ে দেয়। দিল্লির অনেক পুলিশ স্টেশনে এই দেবেন্দ্র শর্মার যে কেসটা আছে সেটার ব্যাপারে পুরো পাঠিয়ে দেয় যে যদি কোনো খবর থাকে এই রকম রিলেটেড, কোনো ট্যাক্সি ড্রাইভার নিখোঁজ হয়েছে, কোনো ট্রাক ড্রাইভার নিখোঁজ হয়েছে, চুরি গেছে, ট্রাক চুরি গেছে, ট্যাক্সি চুরি গেছে, এইরকম কোনো কিছু যদি থাকে সেটা যেন পুলিশকে রিপোর্ট করা হয়। এবার ওই প্রত্যেকটা থানা থেকে নিয়ার অ্যাবাউট 80 থেকে 90টা এরকম মিসিং ট্রাক চুরি, ট্যাক্সি চুরির খবর আসে। পুলিশ রীতিমতন শক হয়ে যায়। পুলিশ এবার এই দেবেন্দ্র শর্মাকে এবং তার যে টিম আছে তাদেরকে আবার রিইনভেস্টিগেট করে, এবং এই রিইনভেস্টিগেশনের সময় পুলিশরা ভুলে যায় যে এই দেবেন্দ্র শর্মা একটা ডাক্তার, তাকে স্পেশাল ট্রিটমেন্ট দেয়, আর 5টা ডাকাত বা চোরকে যেমন ট্রিটমেন্ট দেয়। এবং সেই ট্রিটমেন্ট দেওয়ার পর দেবেন্দ্র শর্মা যখন মুখ খোলে তখন বুঝতে পারে পুলিশ অফিসাররা যে তারা ভারতের ওয়ান অফ দ্য মোস্ট হিনিয়াস একটা সিরিয়াল কিলারকে সামনে নিজের চোখে দেখছে, এবং এই সিরিয়াল কিলার নিয়ার অ্যাবাউট 100 জনের বেশি মানুষকে মেরেছে। তার মধ্যে ট্যাক্সি ড্রাইভার আছে, তার মধ্যে ট্রাক ড্রাইভার আছে,
ইভেন তার মধ্যে এই যে দেবেন্দ্র শর্মা আছে, তার যে পেশেন্ট আছে, তাদেরকেও এই দেবেন্দ্র শর্মা কিন্তু ছলে বলে কৌশলে মেরেছে। এবার তার পেশেন্টের সে কী করে মারত, সেইখানে মেইন এই ব্যাপারটাই আসে যে এই দেবেন্দ্র শর্মা একটা কিডনি র্যাকেটের সাথে যুক্ত ছিল। ইল্লিগালি সে কিডনি পাচার করত এবং প্রত্যেকটা কিডনি পাচার এবং অপারেশনের জন্য সে নেয়ার অ্যাবাউট 5 থেকে 7 লাখ টাকা পেত। তার কাছে যখন কোনো পেশেন্ট আসতো, গ্রামের পেশেন্ট তো তারা খুব একটা পড়াশুনো জানে না, তারা খুব একটা বোঝে না, তারা ডাক্তারবাবু যা বলছে সেই মোতাবেক করতো। তো এই দেবেন্দ্র শর্মা প্রত্যেককেই বলতো যে তোমার একটা কিডনির প্রবলেম আছে, তোমার পেটের প্রবলেম আছে, তোমার একটা অপারেশন করতে হবে। এবং সেই অপারেশন করার নামে সে মোস্ট অফ দ্য টাইম সেই গ্রামের মানুষদের সারল্যের সুযোগ নিয়ে সে তাদের একটা কিডনি চুরি করে নিত। এবার সেই কিডনি চুরি করার ফলে অনেক মানুষ ঠিকঠাক ট্রিটমেন্ট না পেয়ে মারা যেত, অনেকে সারা জীবন অসুস্থ থাকতো, হয়তো জ্বরের জন্য এই দেবেন্দ্র শর্মার কাছে গেছে। কিন্তু দেবেন্দ্র শর্মা বলেছে তোমার শরীরে এমন একটা রোগ আছে যার জন্য অপারেশন করতে হবে। এবং সেই অপারেশনের পর দেবেন্দ্র শর্মা একটা কিডনি নিয়ে নেয় এবং সেই কিডনি চলে যাওয়ার পর সেই ব্যক্তি আরও অসুস্থ হয়ে যায়। তো এইরকমই এক ব্যক্তি কিন্তু অন্য একটা ডাক্তারের কাছে যায়, সেই ডাক্তার একটা রিপোর্ট করায় এবং সেই রিপোর্ট করানোর পর সেই ডাক্তার বলে যে তোমার শরীরে 2টো কিডনি থাকার কথা, কিন্তু সেখানে একটা কিডনি কেন আছে, আর একটা কিডনি কোথায়, তুমি কি সেটা বেঁচে দিয়েছো নাকি তোমার জন্ম থেকেই নেই? তখন সেই ব্যক্তি বলে যে আমাদের গ্রামের ডাক্তারবাবু দেবেন্দ্র শর্মা আমার একটা অপারেশন করেছিল এবং তারপর থেকেই তো আমি অসুস্থ থাকি। যখন সেই ডাক্তার সেই অপারেশনের জায়গাটা দেখে, সেটা দেখেই বুঝতে পারে যে এই দেবেন্দ্র শর্মা অ্যাকচুয়ালি একটা কিডনি বেচার ডাক্তার এবং সে এটা ইল্লিগালি করছে। পুলিশ এই ব্যাপারে যখন তদন্ত করে তখন জানতে পারে এই দেবেন্দ্র শর্মার লিঙ্ক সেই সময়কার কুখ্যাত আর এক ডাক্তার অনিল কুমার, যেও কিনা এই কিডনি র্যাকেটের সাথে যুক্ত ছিল, তার সাথে একটা লিঙ্ক আছে। এই দেবেন্দ্র শর্মা কিডনিগুলোকে চুরি করে বেচত এই অনিল কুমারকে এবং তার ফলে 5 থেকে 7 লাখ টাকা পেত। এবং এই অনিল কুমার আমাদের ভারতের যত বড় লোক আছে তাদেরকে এই কিডনিটা নিয়ার অ্যাবাউট কোটি টাকাতে বেচত। এরপর দেবেন্দ্র শর্মার এই পুরো কাচ্চা চিট্ঠা শোনার পর তাকে জেলে পাঠানো হয়। সে ধরা পড়ে 2004 সালে। 2004 সালে ধরা পড়ার পর তখন থেকেই সে জেলে ছিল এবং সেই জেলে 2007 সালে জাজমেন্ট আসে। জাজমেন্টে তাকে আজীবন কারাবাস শোনানো হয়। তারপর এই আজীবন কারাবাসকে চ্যালেঞ্জ করে সে হাইকোর্টে যায়। হাইকোর্টে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেই 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত সে জেলেই ছিল। 2020 সালে করোনা আসার আগে জানুয়ারি 29 তারিখে তাকে প্যারোল দেওয়া হয় 20 দিনের জন্য। এবং সেই 20 দিনের প্যারোলে তার একটাই কর্তব্য ছিল, সে প্রত্যেক দিন থানাতে গিয়ে প্রেজেন্ট জানাবে যে আমি এখানে আছি, আমি কোথাও পালিয়ে যাইনি। ফেব্রুয়ারি 16 তারিখ তার থানায় গিয়ে এটা বলে আসার কথা ছিল যে সে 2 দিন পর আবার জেলে সারেন্ডার করবে, সে সেই দিন চায়। কিন্তু 2 দিন কেটে যাওয়ার পরেও পুলিশ বুঝতে পারে যে সিরিয়াল কিলার ডক্টর দেবেন্দ্র শর্মা সে প্যারোল ভেঙে পালিয়েছে। সে কোথায় পালিয়েছে পুলিশ খুঁজতে থাকে, কিন্তু পুলিশ তার কোনো খোঁজ পায় না। এবার পুলিশ খবরের মাধ্যমে খবর লাগাচ্ছে। এইদিকে এই দেবেন্দ্র শর্মা এর মধ্যে জেল থেকে বেরিয়েই সে গ্রামের বাড়ি যায়। গ্রামের বাড়ি থেকে সে এক আত্মীয়ের বাড়িতে আসে, সেটা দিল্লির কাছেই ছিল। এবং সেইখানে এসে সে রিয়েলাইজ করে যে এই যে খোলা জীবন, ওপেন জীবন, জেলের বাইরের জীবন, এটা খুব সুন্দর। সে আর জেলে যাবে না, সে এবার প্যারোল ভেঙে পালাবে। কিন্তু তার তো একটা বিয়ে শাদী করতে হবে। তার আগে যে বিয়ে ছিল, সে বিয়ে থেকে যে সন্তান ছিল, তারা এই দেবেন্দ্র শর্মার মুখও দেখতে চায় না। মানে দেবেন্দ্র শর্মা একটা কনস্ট্রাকশনের ফেক বিজনেস ওপেন করে এবং সেই বিজনেস ওপেন করে সে একটা বিধবা মহিলা যার নাম হচ্ছে গীতা, তাকে বিয়ে পর্যন্ত করে, 5 মাস সংসারও করে। কিন্তু এই সমস্ত কিছুর এন্ড হয় তাকে বাজারে একজন দেখে ফেলে এবং যে দেখে ফেলে সে ছিল উত্তরপ্রদেশ পুলিশের এক খাবরি। সেই খাবরি যখন পুলিশকে খবর দেয় তখন পুলিশ গিয়ে তাকে জুলাই মাসের 30 তারিখে অ্যারেস্ট করে এবং 2020 করোনার মাঝে জুলাই 30-এ যখন এই দেবেন্দ্র শর্মা অ্যারেস্ট হয়
তারপর থেকে এই 2025 সাল পর্যন্ত সে জেলেই আছে এবং বাদবাকি জীবনটাও সে জেলেই থাকবে। তো এবার বলুন, আজকের যে ঘটনা আছে সেটা কি আপনারা কল্পনা করেছিলেন যে একটা ডাক্তার এই রকম কোনো কর্মকাণ্ড করতে পারে? সে একদিকে চুরি করছে, একদিকে মারছে, একদিকে কিডনি ট্রান্সপ্লান্ট ইললিগালি সেটাও করছে, ফেক গ্যাস এজেন্সি চালাচ্ছে। এ তো এক মাল্টি ট্যালেন্টেড ডক্টর। যে ডক্টর না, সে হচ্ছে স্বয়ং শয়তানের স্বরূপ। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। তো এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আমার কাছ থেকে শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনায়। গলাটার অবস্থা ভীষণ খারাপ, কোনোভাবে বলে শেষ করলাম। যাই হোক, থ্যাংক ইউ।